আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের সামনে এমন একটা কেস নিয়ে এসেছি যা দেখে হয়তো অনেকেই বলবে যে ভাই এই বোর্ডটা বাদ দিয়ে নতুন আরেকটা বোর্ড লাগিয়ে দেন। কিন্তু আসলে বিষয়টা হলো, ফোনটা আমার কাছে কোনো সাধারণ কাস্টমার নিয়ে আসেনি। আমার কাছে নিয়ে এসেছে এক টেকনিশিয়ান ভাই। নিয়ে এসে বলছে, ভাই আমি ফোনটা সফটওয়্যারের সকল কিছু দেখেছি, সফটওয়্যার ফ্লাশ করেছি, ফাইল রাইট করেছি, অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো কাজ হয়নি। আমি ওনাকে বললাম, ঠিক আছে ভাই বসেন, দেখি কি করা যায়। কিন্তু ফোনটা যখন আমি স্ক্রু খুলে মাদারবোর্ড বের করলাম, তখন আমার চোখ কপালে উঠে গেছে, এমন একটা অবস্থা। আসলে কি বলবো, দেখতেই পাচ্ছেন বোর্ডের কন্ডিশনটা, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এটা কোনো সাধারণ বেসমেন্টের সমস্যা ছিল না। এটা ছিল একটা পুরো দস্ত রটার ড্যামেজ। পানিতে ভিজে বোর্ডের এক কোনায় অবস্থা এতটাই বেহাল অবস্থা ছিল যে পুড়ে ছাই হয়ে গেছিল। পেছনের কাহিনী শুনলাম, ফোনটা পানিতে পড়ার পর ডেড বা শর্ট হয়ে গিয়েছিল। অন্য এক দোকানে নিয়ে যাওয়ার পর সেই টেকনিশিয়ান ভাই অনেক কষ্ট করে শর্টিং ছাড়িয়ে ফোনটা তো চালু করেছে, কিন্তু চালু হওয়ার পর দেখা গেল যে বেসবিন আননোন এমন একটা সমস্যা ছিল। তো বেসবিন আননোন থাকলে তো সিম কখনোই আসবে না, বেসবিন আইমি কোনটাই ছিল না। তখন ওনারা ভেবেছিলেন এটা হয়তো কোনো সফটওয়্যার বা বাগ কারেকশন। কিন্তু বন্ধুরা, আমরা যারা হার্ডওয়্যারের কাজ করি আমরা জানি সব রোগ কিন্তু সফটওয়্যারে সারে না। বিশেষ করে পানি ঢোকার পর যদি মাদারবোর্ডের লেয়ার ক্ষতিগ্রস্ত হয় বা শর্ট সার্কিট হয়, তবে কিন্তু সফটওয়্যার কেন, সারা দুনিয়ার কোনো ফাইল দিয়েও সিগন্যাল ফেরানো সম্ভব হয় না। তো আসলে আমি তখন বুঝতে পারলাম এখানে শর্টকাট মারলে চলবে না, আমাকে একদম গোড়া থেকে শুরু করতে হবে। তো আমি ধাপে ধাপে নেটওয়ার্ক সেকশন এবং বেসবিনের সাথে জড়িত প্রত্যেকটা আইসি মাইক্রোস্কোপের নিচে নিয়ে সুন্দরভাবে দেখতে শুরু করলাম, এবং যেটা যেটা সন্দেহজনক ছিল আমি সবগুলোকে রিমুভ করলাম। আইসিগুলো তোলার পর যা দেখলাম সেটা আরও ভয়ানক। পানি ঢুকে আইসির ভেতরের বলগুলো তো নষ্ট হয়েছে, সাথে মাদারবোর্ডের ভেতরে যে শুকনো কানেক্টিভিটি ট্র্যাকগুলো থাকে সেগুলো একেবারে ব্ল্যাক কালারের হয়ে গেছে ওয়াটার ড্যামেজের কারণে। তো যাই হোক, সেগুলোকে আমি সুন্দরভাবে মাইক্রোস্কোপের স্ক্রিনে দেখে সুন্দরভাবে সেগুলোকে ক্লিন করেছি, নতুনভাবে আবার সেগুলোকে রিপেয়ার করেছি। এই জায়গায় এসে কিন্তু অনেক টেকনিশিয়ান ভাই হাল ছেড়ে দেয়, কারণ এই পুড়ে যাওয়ার নিখোঁজ লেয়ারগুলো খুঁজে বের করা এবং সবগুলো লাইন ঠিক করা আসলে অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় অনেকের ক্ষেত্রে। তো যারা নতুন তারাই এই সমস্যাগুলো বেশি ভোগ করে। পুরাতন যারা তারা হয়তো বা করে, কিন্তু অনেকটা লং সময় ব্যয় করা লাগে। তো যাই হোক, এই কাজগুলো আসলে করাটা অনেকটা কঠিন কাজ, কারণ এখানে অনেকটা ভোল্টেজের ব্যাপার স্যাপার থাকে, এই ভোল্টেজ লাইনগুলো মিস করে ফেলে। তো যাই হোক, আমরা তো আর হাল ছাড়ার পাত্র নই। আমি প্রথমে পুরো মাদারবোর্ডের এই ড্যামেজ এরিয়াগুলো খুব সাবধানে ক্লিন করে নিয়ে, তাড়াহুড়ো না করে সাবধানে সুন্দরভাবে বোর্ডটিকে আবার নতুনের মতো ক্লিন করে সব কিছু কমপ্লিট করলাম। তো ক্লিনিং শেষে শুরু হলো আসল খেলা, লেয়ার ট্রেনিং। ট্র্যাকিং ডায়াগ্রামগুলো ফলো করে অত্যন্ত নিখুঁতভাবে মাইক্রো জাম্পারগুলো যেখানে যেখানে সমস্যা ছিল সেগুলো আমি করেছি। তো ভিডিওটা আসলে অনেকটা, কাজটা যতটুকু সময়ের ভিতরে দেখছেন এতটা সময়ও হয়নি। আমি ভিডিওটা আরও লং সময় নিয়ে করেছি। কিছু কিছু লেয়ার ছিল যেগুলো টোটালি মিসিং, আমি জাম্পার করে ওগুলোকে ঠিক করেছি, ইউভি করেছি যাতে ওটা পরবর্তীতে নষ্ট না হয়। আরএফের সাইডে কিছুটা এমন হয়েছিল যেগুলো আমি আসলে সব ভিডিও দিতে পারিনি, কারণ ভিডিওটা বেশি লং হয়ে যাবে। কিছুটা কাটছাট করে আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি। এরপরে আইসিগুলোকে সুন্দর করে রিভলিং করে আবার তাদের নির্দিষ্ট জায়গায় পারফেক্ট হিট দিয়ে আইসিগুলোকে বসিয়ে দিয়েছি। আসলে ফার্স্ট টাইমে যদি কাস্টমার কোনো ভালো দোকান নিয়ে সার্ভিস করাতো তাইলে হয়তো বা দ্বিতীয়বার এরকম সমস্যা হতো না, কারণ কাস্টমারের ওই দোকানদার ভাইয়ের বক্তব্য অনুযায়ী এটা বোঝা গেল যে এটা অন্য দোকান থেকে সার্ভিস করানো হয়েছিল। তো যাই হোক, আসলে ওয়াটার ড্যামেজ সেটগুলো এখানে দোকানদার ভাইদেরও দোষ দিয়ে লাভ নেই বা টেকনিশিয়ানদেরও দোষ দিয়ে লাভ নেই, কারণ অনেক কাস্টমার ভাই আছে যারা খুবই কম টাকার ভিতরে সার্ভিস করাতে চায়। দেখা যাচ্ছে একটু বিলে পোষায়নি, সে অন্য দোকানে গিয়ে কম টাকায় একটু কিছু টাকা বাঁচানোর আশায় এরকম কাজগুলো করে থাকে। তো সেই ক্ষেত্রে এরকম সমস্যাটা বেশি হয়। আমরা তো ফার্স্টে যেটা দেখলাম যে বোর্ডটা পুড়ে গিয়েছিল, ওইখানে স্পার্ক করছিল। তো এরকম যেহেতু হয়েছিল, তাইলে এটা যদি ভালোভাবে সার্ভিসিং করা হতো তাহলে পরবর্তীতে তো এরকম ফাঙ্গাস ধরার কথা ছিল না। তো যাই হোক, আমরা কাজটাকে শেষ করে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো লাস্ট পর্যায়ে যেটা হলো, সেটা ফোনটা ফিটিং করে যখন অন করলাম, তখন অ্যাবাউটে যাওয়ার আগেই দেখি যে না, আমার সিমে নেটওয়ার্ক চলে এসেছে, একবারে ফোনে 4G কানেক্টিভিটি চলে এসেছে, এবং সেই সাথে
আমরা 2G 4G সবগুলোকে চেক করে দেখলাম, যেহেতু 2G অনেকটা ক্ষতিগ্রস্ত ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে ফোনটা আগের মতো সচল অবস্থায় ফিরে এসেছে। তো আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।